কিছু কারণের জন্য আমি আমার নামটি উল্লেখ করলাম না। দাদা, আজকে যে ঘটনাটি আমি তোমাকে বলবো সেটা অ্যাকচুয়ালি ঘটেছে প্রায় 20 থেকে 25 বছর আগে। বাট আমার সাথে ঘটনাটি ঘটেছে এই ধরো 5 থেকে 6 বছর আগে। ব্যাপারটা ঠিক বুঝলে না জানি। ধরো তোমাকে কেউ জোর করে কোনো কিছু দেখাচ্ছে, সেটা তুমি কিন্তু দেখতে চাইছো না, বাট তোমাকে জোর করে দেখানো হচ্ছে। থাক, আমি বিস্তারিতভাবে এখানে সব কিছু ক্লিয়ার করছি না। ড্যাড, ঘটনাটি শুরু করি, তাহলে আশা করি তোমার ক্লিয়ার হবে জিনিসটি। আচ্ছা দাদা, তুমি কি ভর দুপুরে, একদম ধরে রাখো ওই 12টা থেকে 1টা, ওই ভর দুপুরেই হলো, ওই একদম ভর দুপুরে তুমি কি কাউকে খুন হতে দেখেছো কোনো দিন? আমি দেখেছি। একজন মানুষ সম্পত্তির লোভে কতটা যে নিচুতে নামতে পারে সেটা না বললে তুমি বুঝতে পারবে না। এই নৃশংস খুনের একমাত্র জলজ্যান্ত সাক্ষী একমাত্র আমি। যেমনটি বললাম, ঘটনাটি আমার দেখা ওই 5 থেকে 6 বছর। দেখা ভুল হবে, অলৌকিকভাবে বলাটা ঠিক হবে। যাই হোক, ঘরে আমি এবং আমার মা থাকি। সেই ছোট্টবেলায় নিজের বাবাকে হারিয়েছি। মা খুব কষ্টে সংসার চালান, লোকের ঘরে ঘরে কাজ করে মা, তাতে কোনো রকমে চলে যায় আমাদের দুজনের। আমরা যেখানে থাকতাম সেখানে খুব চোরের উপদ্রব, তাই মা যখনই কাজে বেরিয়ে যেত আমি ঘরে তালা মেরে চুপটি করে ঘরের ভিতরে বসে থাকতাম। এইরকমই একদিন মা কাজে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে চুপটি করে বসে আছি। তো আমি বসেছিলাম, হঠাৎ একটা চিৎকার শুনতে পাই আমি। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে দরজার ফুটোর মধ্যে চোখ দিলাম। চোখ দিতেই আমি দেখি যে কয়েকজন লোক, ওই 3-4 জন লোক একজন কম বয়সী ছেলেকে চ্যাংদোলা করে পড়ে আমাদের ওই লিচু বাগানের দিকে নিয়ে যাচ্ছে। এই দেখে আমি সঙ্গে সঙ্গে জানলার দিকে যাই, কারণ আমাদের জানলার দিক দিয়ে একদম লিচু বাগানটি পরিষ্কারভাবে দেখা যায়। জানলা দিয়ে আমি যা দেখলাম বা যা শুনলাম তা আমি আজীবন ভুলব না দাদা। আমি দেখলাম 4 জন লোক ওই কম বয়সী ছেলেটাকে চ্যাংদোলা করে ধরে রয়েছে এবং আরেকজন পেছন দিক দিয়ে ছুরি নিয়ে সে বেধড়কভাবে কোপাচ্ছে ছুরি দিয়ে। তো যুবকটি ছটফট করছে, চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। এরপর একজন বলে, দে রে, আমাকে দে, জিনিসটা শেষ করে দিই, একবারেই এক কোপেই শেষ করে দেবো। তো এরপর যার হাতে ছুরিটি ছিল সে বাড়ি দেয় ওই লোকটার উপর। এবং এরপর যা আমি দেখলাম দাদা, সেটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আমি লোকটি যুবকটির শ্বাসনালী ধরে টেনে দেয় এবং সেখান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোতে থাকে এবং লোকটি মাছের মতন ছটপট করতে থাকে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারছি না। এই নৃশংস দৃশ্য দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি দাদা। তো এরপর মা আসাতে আমি কিছুতেই, মা যখন দেখে যে দরজা খুলছি না, তখন পাড়ার লোককে জানানো হয় এবং শেষমেশ যখন পাড়ার লোক ঠকঠক করাতেও আমি যখন দরজা খুলছিলাম না, তখন শেষমেশ দরজা ভাঙা হয়। যখন সময় মিলে আমার জ্ঞান ফেরার পর সকলে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তো জ্ঞান ফিরতেই আমি সকলকে পুরো সমস্ত ঘটনা খুলে বললাম। এই কথা শুনে মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো আমার কথা শুনে কয়েকজন লোক ওই লিচু বাগানের দিকে যায়, কিন্তু আশ্চর্যভাবে কেউ কোনো দেহ বা কোনো রক্ত চিহ্ন পর্যন্ত কোথাও দেখতে পায় না। পাড়ার লোক বলে, কই, এখানে তো কোনো কিছুই দেহ বা রক্ত কিছুই পড়ে নেই। আর আশ্চর্যভাবে যদি এরকম যদি কোনো ঘটনা ঘটতো আমরা তো নিশ্চয়ই দেখতে পেতাম। এরপর গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে আমরা সকলে জানতে পারলাম যে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে একজন এমনি কম বয়সী যুবককে গলা কেটে খুন করে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। এবং এটাও বলা হয় যে যুবকটির খুনের পেছনে হাত ছিল তার নিজেরই কাকার ছেলে এবং ওই কাকার ছেলের 2-3টে বন্ধু। তারা নাকি ওই 5-6 জনের মতনই ছিল। যুবকটির মা বাবার সাথে তার কাকার সম্পত্তির জন্য ঝামেলা হয় এবং সেই ঝামেলাতে বলি হতে হয় তার মা বাবার ছেলেকে।
গ্রামে পুলিশ আসলেও এই কেসের কিছুতেই কিছু কিনারা করা হয় না, কারণ কেসটা সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু সত্যি ঘটনাটা নাকি পুরো পাড়া প্রতিবেশীরা জানত। এরপর ওই যুবকের হত্যার পেছনে যেসব বন্ধু এবং যেসব তার কাকার ছেলেরা যুক্ত ছিল, তাদের নাকি শেষ পরিণতি খুব একটা ভালো হয় না, মর্মান্তিক তাদের শেষ পরিণতি হয়। কেউ গাড়ি দুর্ঘটনায়, কেউ জলে ডুবে, বা কেউ আত্মহত্যা করে নিজেদের প্রাণ হারায়। তো দাদা, ঠিক এইরকমই আমাদের চক্ষু আড়াল পেছনে এমন বহু বহু অন্যায় হয়ে থাকে, যেগুলোর সমাধান থেকে দূরের কথা, সমাধান করতে চাইলে আমাদেরকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। যাক, আমি বেশি ডিসক্লোজ করছি না, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এখনকার যুগটি এরকম। যাই হোক, আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছি। আর আমি এটাও বলে রাখি যে আমি একটু দুর্বল মনের ব্যক্তি, সহজেই আমাকে কাবু করা সম্ভব। তাই হয়তো আমি ওই দিন নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এসব দেখে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, কি করতো সেটা আমি জানি না, কিন্তু আমি সেদিন কিছুই করতে পারিনি দাদা। এই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে আমাদের এই হরর টকিজে শুনিও। আমি তোমাকে লিখছি, আমার গায়ে কাটা দিচ্ছে। ধন্যবাদ, তুমি ভালো থেকো। প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়লাম ভাই। তুমি যে আমার ঘটনাটি পাঠিয়েছো, আমি নামটা ডিসক্লোজ করছি না, কিন্তু এমনি একটি ঘটনা গায়ে কাটা দেওয়ার মতন। আমি যদি নিজেও ওই জায়গায় থাকতাম, তোমার জায়গায়, আমি নিজে কি করতাম আমি নিজেও জানি না। তুমি যেটা লাস্টে বললে, এখনকার দিনে সত্যের বিচার বলতে সেরকম কিছু নেই। যাই হোক, আমি এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আমি সেরকম কিছু ডিসক্লোজ করছি না। আশা করি তোমরা সকলে সব কিছু বুঝতে পারছো। আমি এটাই বলবো যে তুমি ভালো থেকো, তুমি তোমার মাকে ভালো রেখো। আর আশা করি হরর টকিজের প্রত্যেকটা মেম্বার্সদের এই ঘটনাটি খুব ভালো লেগেছে। ছোট্ট একটি গল্প, তাই তুলে ধরলাম, কিন্তু জাম্প স্কেয়ার মানে একটা গায়ে কাটা দেওয়ার মতন একটি ঘটনা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইকস করো, সাবস্ক্রাইব করো। যদিও হরর টকিজের আগের মতন এনরিচমেন্ট এখন সেরকম নেই, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার এফোর্ট দেবো, তোমরা তোমাদের এফোর্ট দাও, আমি এটাই আশা করব। আবারও বলবো, হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো। অবশ্যই সেটা আমি শেয়ার করবো আমাদের এই হরর টকিজে। কাইন্ডলি চেক করে নেবে যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা আগে কোথাও যেন না শেয়ার হয়ে গিয়ে থাকে আর কি, তাতে আমাদেরই খুব সুবিধা হয়। তো দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে হরর টকিজের, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।